ক্লাস 9-এর 17 নম্বর চ্যাপ্টার সমবিন্দু সংক্রান্ত উপপাদ্যের আজ আমরা উপপাদ্য 29 দেখে নেব। বিবৃতিটা দেখো, এখানে বলেছে ত্রিভুজের কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। তোমাদের অলরেডি সমবিন্দু সরলরেখার একটা ভিডিও দেওয়া হয়েছে, যদি সমবিন্দু মানেটা বুঝতে না পারো সেটা থেকে দেখে নিও। এখানে বলছে কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডক, তাহলে ত্রিভুজের তিনটে কোণ তোমরা জানো। এই যে একটা ত্রিভুজ, আমি যদি এটাকে এবিসি নাম দিয়ে নিই, এবিসি, তাহলে তিনটে কোণ হয়েছে, একটা এ বিন্দুতে, একটা বি বিন্দুতে আর একটা সি বিন্দুতে। তাহলে তিনটে সমদ্বিখণ্ডক পাবো, অন্তঃসমদ্বিখণ্ডক। অন্তঃসমদ্বিখণ্ডক মানে দেখো, বাইরে দিকেও যদি আমি এসি বাহুকে বর্ধিত করে দিই, এ বিন্দুতে আরও একটা কোণ পাবো, সেটা তো আর ভেতরের কোণ হচ্ছে না, বাইরের কোণ হচ্ছে। অন্তর মানে ভেতরের দিকের কোণ, তাই তো? তাহলে এ বিন্দুতে কোণ বলতে এই কোণটাকে বোঝাবে, বি এ সি কোণ মানে অন্তর কোণ, ঠিক আছে? সম মানে একই বা সমান, আর দ্বি মানে দুই, খণ্ডক মানে অংশ। তাহলে সমান দুটো ভাগে ভাগ করছে যে, তাকে বলছে অন্তঃসমদ্বিখণ্ডক। তাহলে আমি দেখো, এখানে যদি এই উপপাদ্যটার ক্ষেত্রে অন্তঃসমদ্বিখণ্ডক, তাহলে তিনটে হবে, তিনটে কোণের জন্য তাদেরকে সমবিন্দু দেখাতে হবে, মানে একটা বিন্দুতে ছেদ করছে বা মিলিত হচ্ছে সেটা দেখাতে হবে। এই উপপাদ্যটা কিছুটা 27 নম্বর উপপাদ্যের মতোই, ঠিক আছে? এখানে কোণের অন্তঃসমদ্বিখণ্ডক আমি বি বিন্দুতে আর সি বিন্দুতে যে দুটো কোণ আছে সেই দুটো কোণের অন্তঃসমদ্বিখণ্ডক আঁকবো। দেখো, বি বিন্দুতে যে কোণটা আছে চেষ্টা করবে মোটামুটি যেন সমান দুভাগে ভাগ হয়, এইভাবে একটা অন্তঃসমদ্বিখণ্ডক এঁকে নিতে। তাহলে এই বি বিন্দুর কোণটার এটা হলো অন্তঃসমদ্বিখণ্ডক, ঠিক আছে? এবার সি বিন্দুর কোণটার এইটা ধরো অন্তঃসমদ্বিখণ্ডক, এটা যেটা এই বি বিন্দুর কোণটা এবং সি বিন্দুর কোণের অন্তঃসমদ্বিখণ্ডক দ্বয় পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুটার আমি নাম দিয়ে দিচ্ছি ও। তাহলে অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু, মানে এ বিন্দুতে যে অন্তঃসমদ্বিখণ্ডকটা হবে সেটাও ও দিয়ে যাবে। আমরা কি প্রমাণ করব না, এই ও থেকে এ যোগ করে দেব, ও থেকে এ যোগ করে প্রমাণ করব যে এটা হচ্ছে এই এ কোণের অন্তঃসমদ্বিখণ্ডক। তাহলে ও এ কে আমি কি করছি, যোগ করে নিচ্ছি, ও এ যোগ করছি, এটা কিন্তু অন্তঃসমদ্বিখণ্ডক আঁকছি না, ঠিক আছে? এটাই আমার প্রথম প্রদত্ততে লিখে নেব যে প্রদত্ত কি কি দেওয়া আছে। প্রদত্ত ধরি কথাটা লিখবে, আগেও বলেছি ত্রিভুজ, এখানে দেখো যে কোনো ত্রিভুজের কথা বলা হয়েছে, আমি এখানে পার্টিকুলার একটা ত্রিভুজ নিচ্ছি, এবিসি ত্রিভুজ, তাই আমি এভাবে ধরি এবিসি একটি ত্রিভুজ এবং কি করেছি, কোণ বি ও কোণ সি এর অন্তঃসমদ্বিখণ্ডক এঁকেছি। অন্তঃসমদ্বিখণ্ডক দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, যেটা আমি এতক্ষণ বলছিলাম আঁকার সময়, সেটাই আমি এখানে লিখে নিলাম যে এরা ছেদ করেছে। আর কি করলাম, এ আর ও যোগ করলাম, তাহলে এ ও যোগ করলাম, হয়েছে? তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে, দেখাতে বলেছে যে এই অন্তঃসমদ্বিখণ্ডক তিনটে সমবিন্দু, তাহলে আমি যদি এওকে দেখিয়ে দিই কোন বিএসি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক, তাহলে প্রমাণ হয়ে যাবে, কারণ বাকি দুটো অলরেডি অন্তঃসমদ্বিখণ্ডক এবং একটা বিন্দুতে মিলিত হয়েছে, এটা আমি যোগ করেছি, ঠিক আছে? তো প্রামাণ্যতে কি লিখব, দেখো প্রামাণ্যতে লিখব কোণ এ, কোণ বি এবং কোণ সি এর অন্তঃসমদ্বিখণ্ডক ত্রয় বা তিনটি সমবিন্দু। অর্থাৎ আমরা কি প্রমাণ করব, অর্থাৎ এ ওটা কোণ বিএসি এর অন্তঃসমদ্বিখণ্ডক, কোণ বিএসি এর অন্তঃসমদ্বিখণ্ডক।
খণ্ডক। এখানে একটা অঙ্কন স্টেপ আছে এবং অঙ্কন স্টেপটা তোমাদের মনে রাখতে হবে। কি অঙ্কন সেটা একটু দেখে নাও। না, ও বিন্দু থেকে এই যে তিনটে বাহু আছে এ বি বি সি সি এ, তিনটে বাহুর ওপরে লম্ব অঙ্কন করব। ও বিন্দু থেকে লম্ব অঙ্কন করব। একটা হচ্ছে দেখো ও পি, এটা পি নাম দিচ্ছি, এখানে ও কিউ, আর এটা ও আর, তিনটে লম্ব অঙ্কন করা হলো। তাহলে অঙ্কন স্টেপে এই কথাটাই লিখে নেব, অঙ্কন ওপি লম্ব এঁকেছি এ বির ওপর, এই যে ওপি এ বি, আর ও কিউ বিসির ওপর, ও কিউ লম্ব বিসি এবং ও আর লম্ব এসি অঙ্কন করলাম, অঙ্কন করলাম। ঠিক আছে, তাহলে অঙ্কন স্টেপ হয়ে গেল। এবার প্রমাণ স্টেপ দেখো, আমি বললাম এই উপপাদ্যটা কিছুটা 27-এর উপপাদ্যের মতো, সেখানেও যেরকম আমরা করেছিলাম ওরকমভাবে এগোবো। দেখো বি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক আমি এঁকেছি, সুতরাং এই যে বি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক আঁকার ফলে দুটো ত্রিভুজ এখানে আমি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বিওপি আর একটা হচ্ছে বিওকি। এই দুটো ত্রিভুজকে আমি সর্বসম দেখাবো। আমার লক্ষ্য কি না ওপি সমান ও কিউ প্রমাণ করার। ঠিক আছে, তাহলে স্টেপ 1 আমি কি প্রমাণ করছি, স্টেপ 1-এ প্রমাণ করছি, এটা তোমাদের বোঝার জন্য পরীক্ষার খাতায় লিখবে না, বিওপির সাথে সর্বসম ত্রিভুজ বিও কিউ। এখান থেকে আমি দেখাবো কি যে ওপি সমান হচ্ছে ও কিউ হবে। ওকে, স্টেপ 1-এ এটা। তো আমরা দেখো কি করছি, ত্রিভুজ বিপিও বা বিওপি এবং ত্রিভুজ বিওকিউ এর সর্বসম দেখাতে হলে আমরা জানি তিনটে প্রমাণ করতে হবে, তিনটে সমান। সুতরাং আমি তিনটে পয়েন্ট করে নিয়েছি। দেখো প্রথমেই তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে, যেহেতু বি কোণটার অন্তঃসমদ্বিখণ্ডক এঁকেছি, মানে এই বি কোণটাকে সমান দুভাগে ভাগ করেছে, সুতরাং এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে। তাহলে ও বিপি সমান হচ্ছে ও বি কিউ। তাহলে আমরা প্রথমে ওটা লিখে নিই, ও বিপি সমান হচ্ছে ও বি কিউ। কারণ হিসেবে কি বলবো, যেহেতু বিও মানে এটা কোন বি এর সমদ্বিখণ্ডক, কোন বি এর অন্তঃসমদ্বিখণ্ডক লিখবো, কারণ এটা ভেতরের দিকের, বাইরেও একটা কোণ আছে সমদ্বিখণ্ডক। ওকে, নেক্সট দেখো এবার আমরা যেটা পাচ্ছি, এই যে ওপি যেহেতু লম্ব টানা হয়েছে ও কিউ এর থেকে, ওপি আর ও কিউ লম্ব বলে এই কোণটার এই কোণটা 90 ডিগ্রি করে হবে। সুতরাং এই দুটোই যদি 90 ডিগ্রি হয়, দুটোই সমান, তাই আমরা ওই কোণটাও লিখে নেব যে কোণ, তাহলে হচ্ছে কোণ ওপিবি সমান হচ্ছে কোণ ও কিউ বি। এই যে দুটো কোণ পাচ্ছি, এই দুটো কোণ হচ্ছে আমাদের 90 ডিগ্রি করে, সুতরাং এই দুটো কোণ হচ্ছে 90 ডিগ্রি করে। ঠিক আছে, তো সমকোণ হয়ে গেল। আরেকটা দেখো ও বি যে বাহুটা আছে, এটা কি সাধারণ বাহু, সুতরাং এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে যাবে। তাহলে ও বি সাধারণ বাহু, আমরা তিনটে কন্ডিশন পেয়ে গেছি। তিনটে কন্ডিশন পেয়ে গেছি মানে আমরা বলতে পারি ত্রিভুজ বিপিও সর্বসম হবে ত্রিভুজ বিও কিউ। ঠিক আছে, কি শর্ত দেখো, এ এ দুটোই অ্যাঙ্গেল এ এ এস শর্তানুসারে, তাহলে সেটা লিখব সর্বসম ত্রিভুজের বা সর্বসমতার এ এ এস শর্তানুসারে। তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল। সর্বসম হয়ে গেলে আমি বললাম আমার লক্ষ্য হচ্ছে ওপি সমান ও কিউ প্রমাণ করা। তাহলে আমি বলতে পারবো ওপি সমান ও কিউ, কারণ এই দুটো কোণ সমান, এই কোণের বিপরীত বাহু ওপি আর এই কোণের বিপরীত বাহু ও কিউ, তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে আমি বলতে পারছি অতএব ওপি সমান ও কিউ। এটা 1 নম্বর দিয়ে দেব আর লিখে নেব, যেহেতু সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, ত্রিভুজের অনুরূপ বাহু। ঠিক আছে, এটা একটা হয়ে গেল। নেক্সট দেখো
ওবিটা সমদ্বিখণ্ডক অন্তঃসমদ্বিখণ্ডক বলে এই দুটো ত্রিভুজকে নিয়েছিলাম। আবার দেখো ওসিটাও আমরা অন্তঃসমদ্বিখণ্ডক এঁকেছি। সুতরাং এই যে সিও কিউ ত্রিভুজ আর এদিকে সিও আর ত্রিভুজ, এই দুটো ত্রিভুজকে এবার সর্বসম দেখাবো। ওকে, তো প্রথমেই ওটা লিখে নেব যে ত্রিভুজ সিও কিউ এবং ত্রিভুজ সিও আর এর, তার আগে তোমাদের স্টেপ 2, এটা স্টেপ 1 গেল এতটা। এবার স্টেপ 2-এ কী লিখবে? স্টেপ 2 হচ্ছে এই দুটো ত্রিভুজ, যে দুটো ত্রিভুজ লিখলাম সিও কিউ, তার সাথে সর্বসম দেখাবো সিও আরকে। আমার লক্ষ্য কি না ও কিউ সমান ও আর এটা দেখানোর, এই যে ও কিউ সমান ও আর দেখানোর লক্ষ্য। তো একই রকমভাবে যেহেতু সর্বসম দেখাবো তাই 3টে পয়েন্ট করে নেব, এবং তোমরা যদি চাও এই পয়েন্টগুলোকে অমিট করে অনুরূপভাবে করে নেবে। তো আমরা দেখো এই পয়েন্টগুলো না করে অনুরূপভাবে লিখে দিই, যে অনুরূপভাবে প্রমাণ করতে পারবো, সুতরাং এই পয়েন্টটাকে আর লিখব না। ঠিক আছে, এবার লিখব কি তাহলে? একইভাবে প্রমাণ করতে পারি যে ত্রিভুজ সিও কিউ সর্বসম হবে ত্রিভুজ সিও আর। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারছি কি ও কিউ সমান ও আর। কারণ হিসেবে এটা 2 নম্বর দিয়ে দেবো। কারণ হিসেবে বলবো কি না সর্বসম ত্রিভুজের, যেটা আগে বলেছিলাম, অনুরূপ বাহু, ত্রিভুজের অনুরূপ বাহু। ঠিক আছে, তাহলে স্টেপ 2 কমপ্লিট হয়ে গেল। এখানে স্টেপ 2 কমপ্লিট, আমরা দুটো পেয়ে গেছি। এর পরের কাজ কি? স্টেপ 3তে লক্ষ্য করো, আমার এই দুটো ত্রিভুজকে আমি সর্বসম দেখাবো। এটা না, এই দুটো এওকে আমরা সমদ্বিখণ্ডক দেখাবো। তো সুতরাং এই যে ত্রিভুজটা এওপি আর ত্রিভুজ এওআর, এই দুটো ত্রিভুজকে এবার সর্বসম দেখাবো। সর্বসম দেখানোর আগে আমাকে একটা স্টেপ করে নিতে হবে, সেটা হচ্ছে ওপি সমান ওআর, এটা আমাকে প্রমাণ করে নিতে হবে। আমি 1-2 পয়েন্ট করে রেখেছি, সেখান থেকে প্রমাণটা করব। তাহলে স্টেপ 1-এ আমরা কি করব? ওপি সমান ওআর প্রথমে প্রমাণ করব, দেন আমরা প্রমাণ করব কি দুটো ত্রিভুজ, যেটা নাম বললাম ত্রিভুজ এওপি, সর্বসম দেখাবো ত্রিভুজ এ ও আর এর সাথে। ঠিক আছে, তো আমরা প্রথম স্টেপে কি করব, যে এই যে 1 নম্বরটা প্রমাণ করার জন্য 1 ও 2 থেকে পাই। কি পাচ্ছি দেখো, এখানে 1-এ বলেছো ওপি সমান ও কিউ, আবার 2-তে বলেছো ও কিউ সমান ও আর। তাহলে ও কিউটা তো দুজনের সাথেই সমান, সুতরাং ওপি সমান ও আর আমরা বলতেই পারি। তাহলে 1 ও 2 থেকে পাই ওপি সমান ও আর। ঠিক আছে, তাহলে আমাদের 1 নম্বরটা হয়ে গেল। নেক্সট কি? দুটো ত্রিভুজ এওপি ও ত্রিভুজ এওআর এর, দেখো এখানে কিন্তু অনুরূপভাবে আমরা প্রমাণ করতে পারবো না, কারণ এখানে আমরা এই দুটো কোণকে সমান দেখাতে পারবো না, যেহেতু অন্তঃসমদ্বিখণ্ডক নয়। সুতরাং এটার ক্ষেত্রে আবার আলাদা করে আমাকে 3টে পয়েন্টকে দেখাতে হবে। তাহলে আমি 1, 2, 3 করে পয়েন্ট করে নিই, 1, 2 and 3। চলো দেখো, এবার প্রথমেই তোমরা যেটা পেয়েছো ওপি সমান ও আর, কারণ আমরা প্রমাণ করলাম এটা, তাহলে ওটা লিখে নাও। ওপি সমান হচ্ছে ও আর, এটা অঙ্কন অনুসারে না, এটা 3 নম্বর দিয়ে দাও, তাহলে 3 নং থেকে পাই। ওকে, নেক্সট দেখো এওটা দুটো ত্রিভুজেরই রয়েছে, সুতরাং এটা সাধারণ বাহু, তাহলে বলবো এও সাধারণ বাহু, এও সাধারণ বাহু। ঠিক আছে, নেক্সট দেখো এটা লম্ব টানা হয়েছে, ওপি ও আর লম্ব টানা হয়েছে, সুতরাং আগের মতোই এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, ওপি এ কোণ আর ও আর এ কোণ, এই দুটো তাহলে সমান। ওপি এ সমান হচ্ছে ও আর এ সমান হচ্ছে 90 ডিগ্রি, যেহেতু লম্ব টানা হয়েছে। তাহলে 3টে শর্ত আমি পেয়েছি, সুতরাং আমরা লিখতে পারছি অতএব ত্রিভুজ এ ও পি সর্বসম ত্রিভুজ এ ও আর। সর্বসমতার কোন সূত্র? দেখো এস এস এ শর্তানুসারে, সর্বসমতার এস এস এ
শর্তানুসারে। দেখো অনুরূপভাবে কেন লিখলাম না, এখানে এ শর্তানুসারে হয়েছে, আর এখানে কিন্তু আলাদা সে শর্তানুসারে। এটার ক্ষেত্রে একই রকম হবে, ওই আগেরটা এস ছিল সেটা, সেই জন্য আমরা অনুরূপভাবে করেছি, কিন্তু এটার ক্ষেত্রে করতে পারবো না। এবার দেখো, যেহেতু ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেল, অতএব আমরা এই দুটো কোণকে সমান বলতে পারি। এই বিন্দুতে যে দুটো কোণ রয়েছে, যেহেতু এই বাহুটা সমান এই বাহুটা, সুতরাং এই বাহুর বিপরীত কোণ আর এই বাহুর বিপরীত কোণ এরা সমান হবে, তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। তাহলে আমরা লিখে নেব এ বিন্দুতে যে কোণটা রয়েছে PAO সমান হচ্ছে আর বিন্দুতে যে এ বিন্দুতে আরেকটা যে কোণ রয়েছে RAO। ঠিক আছে, এখানে লিখব সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। দেখো তাহলে এবার কি হলো, এই দুটো কোণ সমান হয়ে যাওয়া মানে এই এওটা অন্তঃসমদ্বিখণ্ডক কে কোণের, সেটাই তো আমাকে প্রমাণ করতে হতো। কোণ এওটা হচ্ছে কোণ BAC এর অন্তঃসমদ্বিখণ্ডক, তাহলে ওটাই আমার প্রমাণিত হয়ে যাচ্ছে। অতএব লিখব, অতএব AO কোণ A এর অন্তঃসমদ্বিখণ্ডক, অতএব আমরা বলতে পারছি ত্রিভুজ ABC এর কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। এই হলো আমাদের উপপাদ্য 29 এর প্রমাণ। ক্লাস 9-এর 17 নম্বর চ্যাপ্টার সমবিন্দু সংক্রান্ত উপপাদ্যের আজকে আমরা উপপাদ্য 30 দেখে নেব। ওখানে বলেছে ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু। তাহলে মধ্যমাটা প্রথমে তোমাদের বুঝিয়ে দিই, তারপর সমবিন্দু তো তোমরা অলরেডি জানো এবং ভিডিও দেখেছো সমবিন্দু সরলরেখার। তাহলে প্রথমে যেটা আমরা বুঝবো সেটা হচ্ছে মধ্যমাটা বলতে কি বুঝি, তাই তো অলরেডি ভিডিও দেওয়া আছে, তোমরা আলাদা দেখে নিতে পারো। এটা হচ্ছে ABC একটা ত্রিভুজ। তাহলে আমরা যদি মধ্যমা বলতে চাই, ধরো বি বিন্দু থেকে আমরা মধ্যমাটা আঁকবো। বি বিন্দু থেকে বি বিন্দুর বিপরীত বাহুর মধ্যবিন্দু, বি বিন্দুর বিপরীত বাহু কি AC বাহু, তার মধ্যবিন্দু যদি আমি বলি, তাহলে এই BE এর সংযোজক রেখাংশ হচ্ছে এই বি বিন্দুর থেকে মধ্যমাটা আমরা অঙ্কন করলাম, মানে এটা ত্রিভুজের একটা মধ্যমা পেলাম। ঠিক আছে, আবার দেখো যদি সি বিন্দু থেকে আঁকি, সি বিন্দু থেকে AB বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, সেটা হচ্ছে আরেকটা মধ্যমা ত্রিভুজের। তাহলে এ বিন্দু থেকেও একইভাবে আমি আরেকটা মধ্যমা পাবো। এবার ওটাই বলেছে যে এই যে তিনটে মধ্যমা পাবো, সেই তিনটে মধ্যমা সমবিন্দু হবে, মানে একটা বিন্দু দিয়ে যাবে। এবার আমার তো জানা নেই যে তিনটে মধ্যমা টানবো সমবিন্দু হবে কি না, তাই আমরা কিভাবে প্রমাণ করব, আগে যেরকম 27, 29 করেছি, যে দুটো মধ্যমা আগে টেনে নিলাম, তারা ও বিন্দুতে বা জি বিন্দুতে, এখানে দেখবে বইতে জি বিন্দু দেওয়া আছে, জি বিন্দুতে ছেদ করেছে। জি বিন্দুতে ছেদ করলে আমরা কি করব, এই এ থেকে জি যুক্ত করব, এটা মধ্যমা বলে বলবো না, এ থেকে জি যুক্ত করে এমনভাবে বাড়িয়ে দিলাম যেটা BCকে ডি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তো আমাদেরকে কি প্রমাণ করতে হবে, ডিটা হচ্ছে BC এর মধ্যবিন্দু। যদি আমি প্রমাণ করে ফেলি, তাহলে ADটা হচ্ছে মধ্যমা হয়ে যাবে। তো কি বলবো, আমরা প্রদত্তটা দেখে নাও কিভাবে করব। দুটো বলে দিলাম, BE আর CF দুটো মধ্যমা, আর A কে G পর্যন্ত যোগ করে বাড়িয়ে দিয়েছি D পর্যন্ত, যেটা BCকে D বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রমাণ কি করতে হবে, যেহেতু ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু বলা আছে, তাহলে আমরা D কে BC এর মধ্যবিন্দু প্রমাণ করলেই প্রমাণ হয়ে যাবে। সুতরাং স্টেপ বাই স্টেপ এগোই, চলো। প্রদত্ত প্রথম স্টেপ, এখানে ধরি কথাটা লিখে নেব। আগেও বলেছি তোমাদের, যেহেতু এখানে যে কোনো ত্রিভুজের কথা বলা হয়েছে, আমরা এখানে পার্টিকুলার একটা ত্রিভুজ ABC নিচ্ছি, তাই ধরি ত্রিভুজ ABC এর দুটো মধ্যমা এঁকেছি, BE ও CF। মধ্যমা দুটি কি বিন্দুতে ছেদ করেছে, জি বিন্দুতে ছেদ করেছে। এবার কি করেছি, AG যুক্ত করে বর্ধিত করলাম, তাই তো, AG
যুক্ত করে বর্ধিত করলাম, যা বিশ্বী বাহুকে মানে এই এজের বর্ধিতাংশটা বিশ্বী বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে, বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এবার প্রামাণ্য দেখো, প্রামাণ্যটা তাহলে কি বলেছে, মধ্যমা তিনটি সমবিন্দু, সেটাই লিখব যে ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু, তিনটি সমবিন্দু, অর্থাৎ আমরা কি প্রমাণ করব, কি প্রমাণ করলেই হবে না ডি বিশ্বী এর মধ্যবিন্দু প্রমাণ করলেই হবে, বিশ্বী বাহুর মধ্যবিন্দু। এটা প্রমাণ করলেই আমাদের জ্যামিতিটা প্রমাণ হয়ে যাবে। কেন, তোমাদের আগে বুঝিয়ে বললাম। ঠিক আছে, নেক্সট স্টেপ অঙ্কন। অঙ্কন স্টেপটা একটু ভালো করে বুঝে নাও। অঙ্কন স্টেপটা এরকম যে এই যে জিডিকে বা এডিকে বর্ধিত করছে, এমনভাবে বর্ধিত করছে যাতে করে এই এজি সমান জিএইচ হয়, এজি আর জিএইচের দৈর্ঘ্যটা যাতে সমান হয় সেইভাবে আমরা বর্ধিত করলাম, এজি সমান জিএইচ হয়েছে এটা। এবার বিএইচ আর সিএইচ যোগ করে দিচ্ছে, বিএইচ এবং সিএইচ যুক্ত করলাম, হয়েছে বিএইচ এবং সিএইচ যুক্ত করলাম। তাহলে অঙ্কনটা কি লিখছি, এডিকে এইচ বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যেন এজি সমান জিএইচ হয়। তারপর করেছি কি করেছি, বিএইচ এবং সিএইচ যুক্ত করলাম, বিএইচ ও সিএইচ যুক্ত করলাম বা যোগ করলাম, যুক্ত করলাম। ঠিক আছে, নেক্সট স্টেপ হচ্ছে প্রমাণ। প্রমাণটা দেখো, মূল লক্ষ্য হলো কি, আমাকে দেখাতে হবে ডি বিন্দুটা বিশ্বীর মধ্যবিন্দু, তাই তো। তাহলে আমরা দেখাবো এই বিএইচসিজিকে যে এটা একটা সামান্তরিক। মূল লক্ষ্য দেখো, মূল লক্ষ্য হচ্ছে বিএইচসিজি এটা একটা সামান্তরিক। ঠিক আছে, সামান্তরিক কেন দেখাচ্ছি, সামান্তরিকের আমরা জানি যে কর্ণদ্বয় মানে বিসি আর জিএইচ কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, মানে ডি বিন্দু তখন বিসি এর মধ্যবিন্দু হয়ে যাবে। তাহলে আমার মূল লক্ষ্য হচ্ছে বিজি সিএইচকে সামান্তরিক দেখানো। তাহলে সামান্তরিক দেখানোর জন্য আমাকে কি দেখাতে হবে, বিএইচের সাথে জিসি সমান্তরাল, বিএইচের সাথে সমান্তরাল হবে সিজি বা জিসি, আবার বিজির সাথে সিএইচ সমান্তরাল, তাহলে বিজির সাথে সমান্তরাল হবে সিএইচ। আমার লক্ষ্য হচ্ছে এটাই স্টেপ, এবং এটাই করব স্টেপ বাই স্টেপ। প্রথমেই করব কি, এই দুটো বা এটাকে সমান্তরাল দেখাবো, পরের স্টেপে দেখাবো এটা সমান্তরাল, নেক্সট স্টেপে দেখাবো এটা সামান্তরিক, তারপরের স্টেপে প্রমাণ। তাহলে এটা হলো স্টেপ 1, এটা হলো স্টেপ 2, এটা হলো স্টেপ 3, মানে সামান্তরিকটা স্টেপ 3, আর স্টেপ 4-এ বলবো কি না, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। যারা বুঝতে পেরে গেছো ভিডিওটা না দেখে নিজেরাই করতে পারো কিভাবে প্রমাণ করবে, যারা বুঝতে পারোনি তারা দেখো কিভাবে প্রমাণ করব। আমরা প্রমাণটা করব এই এবিএইচ ত্রিভুজটাকে নেব, এবিএইচ এই দিকের ত্রিভুজটা। ঠিক আছে, তো বাকি ত্রিভুজটাকে আমি চাঁদা দিয়ে বন্ধ করে দিয়েছি। দেখো এবিএইচ ত্রিভুজের এফটা হচ্ছে এবি এর মধ্যবিন্দু, কেন না সিএফটা আমি মধ্যমা এঁকেছি, সুতরাং এফটা এবি এর মধ্যবিন্দু। আবার জিটা আমি এমনভাবে এঁকেছি যাতে করে এজি সমান জিএইচ হয়, সুতরাং জিটা এইচ এর মধ্যবিন্দু। আমরা জানি একটা ত্রিভুজের যে কোনো দুটো বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক হয়, এটা আমরা অলরেডি উপপাদ্যে পড়েছি। সুতরাং এফ জি সমান্তরাল বিএইচ হবে, তাই তো। এবার এফ জি মানেই হচ্ছে জিসি,
সুতরাং জিসির সাথে বিএইচ সমান্তরাল হবে, এটাই আমার স্টেপ 1 ছিল। তাহলে স্টেপ 1টা দেখো আমি কিভাবে লিখছি। ত্রিভুজ এ বি এইচ এর এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দু এফ। এটা বলে দেওয়া আছে প্রশ্নে যে মধ্যমা এবি বাহুর মধ্যবিন্দু এফ, তাহলে আমরা লিখছি প্রদত্ত। আরেকটা দেখো, এবং এইচ বাহুর মধ্যবিন্দু, লক্ষ্য করো এইচ বাহুর মধ্যবিন্দু জি, কারণ আমরা এঁকেছি এজি সমান জিএইচ, মানে এটা মধ্যবিন্দু, তাহলে অঙ্কনানুসারে হয়েছে, তাহলে মধ্যবিন্দু এইচ। এটা কেন হয়েছে? অঙ্কনানুসারে। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারছি? অতএব এই এফ জিটা, সরি এটা এইচ নয়, এটা জিটা মধ্যবিন্দু, তাহলে এফ জিটা কার সাথে সমান হবে? বিএইচের সমান্তরাল হবে এবং অর্ধেক হবে। আমার সমান্তরালটা দরকার, তাই আমি শুধু এফ জি সমান্তরাল বিএইচ নিচ্ছি, অর্ধেকটা আমার দরকার নেই, তাই আমি লিখব না। কারণ হিসেবে লিখব, যেহেতু ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল। অর্ধেকটা আমার দরকার হচ্ছে না, তাই আমি লিখছি না। তৃতীয় বাহুর সমান্তরাল, তাহলে এটা মানেই, এটা থেকেই বুঝতে পারছি যে এফজি যেহেতু বিএইচের সাথে সমান্তরাল, মানে দেখো এফজি যেহেতু বিএইচের সাথে সমান্তরাল, তাহলে এফজি মানেই হচ্ছে জিসি বাহুটা, তাহলে জিসি সমান্তরাল হচ্ছে বিএইচ, তাহলে হচ্ছে জিসি সমান্তরাল বিএইচ। দেখো তাহলে আমার প্রথম স্টেপ কমপ্লিট হয়ে গেল। প্রথম স্টেপ একই রকম হচ্ছে দ্বিতীয় স্টেপ, তাহলে আমরা আর ওটা বলবো না, একেবারে বলবো একইভাবে প্রমাণ করতে পারি যে কি দেখাতে পারি না, এই জিইটা সমান্তরাল হবে সিএইচের সাথে, জিই মানেই হচ্ছে বিজি সমান্তরাল হবে সিএইচ। তাহলে আমরা লিখব একইভাবে প্রমাণ করতে পারি জিই সমান্তরাল সিএইচ, অর্থাৎ এটা ইমপ্লাই করবে বিজি সমান্তরাল সিএইচ। তাহলে স্টেপ 2 কমপ্লিট। স্টেপ 3তে এসো। স্টেপ 3তে এই চতুর্ভুজের দুজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, সুতরাং এটা একটা সামান্তরিক আমি বলে ফেলতে পারছি। অতএব থার্ড স্টেপ, বিজি সিএইচ চতুর্ভুজের দেখো প্রথম জোড়া হচ্ছে এই যে জিসি সমান্তরাল বিএইচ, এবং আরেকটা হচ্ছে বিজি সমান্তরাল সিএইচ। অতএব বিজি সিএইচ একটি সামান্তরিক, আর যার কর্ণ দুটো কি যার কর্ণ দেখো বিএইচ সিজি এর কর্ণ হচ্ছে একটা বিসি আর একটা হচ্ছে জিএইচ, যার কর্ণদ্বয় বিসি ও জিএইচ। তাহলে আমরা বলতে পারছি অতএব ডি হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু বা বিসি এর মধ্যবিন্দু। কেন না, আমরা আগেই বলেছি কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সেটাই লিখব। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম যে ডি বিসি বাহুর মধ্যবিন্দু, এটাই প্রমাণ করতে হতো। দেখো ডি হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু, এটাই হচ্ছে ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু, সুতরাং দিয়ে লিখে নেব, সুতরাং ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু। ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু, এটাই আমাদের 30 নম্বর যে উপপাদ্য তার প্রমাণ।